এদিকে প্রায় ১৫০ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের। আর ২৯টি ব্যাংক হিসেবে সন্দেহজনক লেনদেন রয়েছে ৬৬৫ কোটি টাকার। এসব তথ্য দিয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ব্রিফিংয়ে জানানো হয়, ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন আনিসুল। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দুদকের আইন উপদেষ্টা হন আনিসুল হক। ২০১৪ সালে এমপি নির্বাচিত হওয়ার পর পান আইনমন্ত্রীর দায়িত্ব। এরপর ২০১৮ এবং ২৪ সালের জানুয়ারির নির্বাচনেও মন্ত্রিত্ব পান আনিসুল। সদ্য গত হওয়া বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা আনিসুল হক ঢাকার সদরঘাটে শেখ হাসিনার আরেক উপদেষ্টাসহ গ্রেপ্তার হন। এরপর আনিসুলের সম্পদের অনুসন্ধানে নামে দুদক। বুধবার আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম। ওই মামলার এজাহারে বলা হয়, জ্ঞাত আয়ের বাইরে আনিসুলের সম্পদ রয়েছে ১৪৬ কোটি ১৯ লাখ টাকা। এছাড়া তার স্বার্থ সংশ্লিষ্ট ২৯টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৬৫ কোটি ৬৪ লাখ টাকা পাওয়া গেছে। দুদক বলছে, মন্ত্রী থাকার সময় অবৈধ পন্থায় বিপুল অর্থ উপার্জন করেছেন আনিসুল হক। সর্বমোট ৬৬৫ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আরও জানান, চলমান দুর্নীতিবিরোধী অভিযানে সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধিসহ অনেকে আইনগত পদক্ষেপ এড়াতে বিদেশে রয়েছেন, যাদের অনেকেরই রয়েছে দ্বৈত নাগরিকত্ব। তাই দ্বৈত নাগরিকদের বিষয়ে তথ্য চেয়ে পাসপোর্ট অধিদপ্তর, পুলিশের সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন কর্তৃক পরিচালিত বিভিন্ন অনুসন্ধানকালে এই মর্মে তথ্য পাওয়া যায় যে সরকারি কর্মচারীদের এইরূপ একাধিক পাসপোর্ট গ্রহণের মূল লক্ষ্যই হল বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে অর্জিত তাদের অবৈধ সম্পদ গোপন করে বিদেশে পাচার এবং ভোগ করা। ৫ই আগস্টের পর দুর্নীতিবিরোধী অভিযান বেগবান করতে নানা পদক্ষেপ নিচ্ছে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত আছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য রাফাত। আদিত্য, আপনার নিশ্চয়ই মনে আছে, আইনমন্ত্রী যখন গ্রেপ্তার হন তখন তিনি লুঙ্গি পরিহিত এবং খুব সাধারণ বেশে ছিলেন, অথচ এই সাধারণ মানুষটার বিরুদ্ধে দুদক জানিয়েছে যে তার জ্ঞাত আয়ের বিরুদ্ধে ১৪৬ কোটি ১৯ লাখ টাকা রয়েছে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ৬৬৫ কোটি ৬৪ লাখ টাকা পাওয়া গেছে। কিভাবে এই সম্পদের পাহাড় আসলে গড়েছেন তিনি? এই প্রশ্নটি আমরা দুদকের কাছেও জানতে চেয়েছিলাম যে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এত সম্পদ কিভাবে অর্জন করেছেন। দুদকের পক্ষ থেকে এজাহারের তথ্য দিয়ে জানানো হয়েছে যে তারা ৫ই আগস্টের পর যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিষয়ে, সম্পদের বিষয়ে এবং বিদেশে অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধান শুরু করেছিলেন এবং সেই অনুসন্ধানের প্রেক্ষিতে তাদের কাছে তারা তথ্য পেয়েছেন, তাদের অনুসন্ধান টিম, যে আইনমন্ত্রীর মোট সম্পদ, প্রাপ্ত সম্পদের মূল্য ১৫২ কোটি ৮৫ লাখ এবং সম্পদ অর্জনে তার বৈধ উৎসের পরিমাণ ৬ কোটি ৬৫ লাখ টাকা এবং সবশেষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক যে আয়কর নথি দিয়েছেন, তার আয়কর নথিতে ৭২ কোটি ৫০ লাখ টাকা আছে এবং দুদকের তার সমস্ত সম্পদের হিসেব করে অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে যে ১৪৬ কোটি ১৯ লাখ টাকার বেশি তার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ রয়েছে, যে সম্পদের বৈধ কোনো আয়ের উৎস দুর্নীতি দমন কমিশনের কাছে নেই। এছাড়া দুর্নীতি দমন কমিশন আজ যে মামলাটি দায়ের করেছে, সে মামলায় তার ব্যাংক হিসাবের তার দুদকের পক্ষ থেকে যে এজাহারটি আমাদের গণমাধ্যম কর্মীদের দেয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে আইনমন্ত্রীর স্বার্থ সংশ্লিষ্ট ২৯টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এর মধ্যে এইসব ২৯টি ব্যাংক হিসেবে তিনি ৩৪৯ কোটি টাকা উনি জমা রেখেছেন এবং উত্তোলন করেছেন ৩১৬ কোটি টাকা। অর্থাৎ এখানে স্থগিত লেনদেনের বিষয়টি হচ্ছে যে জমা এবং উত্তোলন মিলিয়ে প্রায়
$665 কোটি টাকার বেশি তার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে এবং মামলা পরবর্তী তদন্তে বিদেশে তার কোনো সম্পদ আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে। আদিত্য, গ্রেপ্তারের আমরা এখন একটু অন্য বিষয়ে চলে যেতে চাই। গ্রেপ্তারের পর থেকে কড়া পুলিশি পাহারায় আমাদের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে দেখা গেছে হাতে হাত করা অবস্থায় এবং মাথায় হেলমেট, বুকে লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় এবং বিমর্ষ চেহারায়। তার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ আনা হচ্ছে। দুদকে এখনো কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি, সব মিলে যদি আমাদের বলতেন। জুনায়েদ আহমেদ পলকের বিষয়েও এটি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমাদের একটি প্রতিবেদন দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নানা দুর্নীতির বিষয়ে এবং এইসব নানা দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনও জুনায়েদ আহমেদ পলকের অবৈধ সম্পদ এবং অর্থ পাচারের অভিযোগ এনে দুদকের পক্ষ থেকে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সেই অনুসন্ধান টিম শুধুমাত্র পলকের দুর্নীতি নয়, পলকের নির্ভরশীল পরিবারের সদস্যদের, বিশেষ করে তার স্ত্রী এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের দুর্নীতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এবং দুদকের সবশেষ এই সংবাদটি সম্প্রচারের আগে কিছুক্ষণ আগে আমি দুদকের সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলেছেন যে জুনায়েদ আহমেদ পলকের বিষয়ে বেশ কিছু অগ্রগতিমূলক তথ্য তারা পেয়েছেন এবং সেই সব জায়গায় তার যে সম্পদ রয়েছে সেই সম্পদের তিনি সরকারের কাছে অর্থাৎ আয়কর নথিতে যেসব সম্পদের তথ্য দিয়েছেন তার বাইরে তার বিপুল পরিমাণ সম্পদ তারা পেয়েছেন এবং সেই সম্পদের পরিমাণ কত আসলে দালিলিকভাবে তারা বলছেন যে এখনও তারা সেটির উপসংহারে আসতে পারেনি এবং তারা এটির হিসেব নিকেশ করছেন এবং কি এর বাইরেও তার স্ত্রীর নামে কি পরিমাণ সম্পদ এবং বিদেশে তার কোনো সম্পদ আছে কিনা সে বিষয়ে দুদক তাদের নিজস্ব মাধ্যমে চেষ্টা করছে জুনায়েদ আহমেদ পলকের বিদেশে কোনো সম্পদ আছে কিনা সে বিষয়টি আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। দ্বৈত নাগরিকদের ব্যাপারে যে তথ্য চেয়েছে দুদক, কোন প্রেক্ষাপটে তথ্য চেয়েছে এবং এ ব্যাপারে আরো কি বিস্তারিত তথ্য জানাবেন, আমাদের সর্বশেষ ছোট করে আমাদেরকে জানাবেন। দ্বৈত নাগরিক অর্থাৎ বাংলাদেশের যেসব কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি যাদের বিদেশে নাগরিকত্ব রয়েছে, দুর্নীতি দমন কমিশন বলছে যে এই মুহূর্তে অর্থাৎ 5 আগস্টের পর থেকে অনেকে বিদেশে রয়েছেন এবং তাদের অনেকেরই বিদেশে দ্বৈত নাগরিকত্ব ছিল, গোপনে অনেকে দ্বৈত নাগরিকত্ব নিয়ে রেখেছেন এবং যাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে অবৈধ বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশের দ্বৈত নাগরিকদের সংখ্যা কত, কারা কারা বিদেশে অবস্থান করছেন সে বিষয়ে জানতে দুদকের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের সদর দপ্তর সহ মোট 3টি দপ্তরে চিঠি দেওয়া হয়েছে এবং এই তথ্যটি যখন আসবে তখন দুদক জানতে পারবে আসলে দ্বৈত নাগরিকত্ব কারা এবং দ্বৈত নাগরিকদের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে তারা বিস্তারিত পরে জানাবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। দুদকের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আদিত্য আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।